Well, hello you guys and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely great. তো লাস্ট ব্লগে তোমাদের যেরকম দেখিয়েছিলাম যে আমি আমার নতুন KTM 390 অ্যাডভেঞ্চারে ডেলিভারি নিলাম আর তারপর থেকে বাইকটাকে সিটিতেই চালাচ্ছি। আজকে বেরোবো একটু হাইওয়েতে এক্সপিরিয়েন্স করার জন্য, যদিও আগে চালিয়েছি, বাট আজকে অফিসিয়ালি একটা ব্রেকফাস্ট রাইড হতে চলেছে। যেহেতু কলকাতায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এখন লং রাইডের প্ল্যানগুলোকে একটু হোল্ড রাখছি। আর তার আগে সবচেয়ে বড় কথা যেটা ফার্স্ট সার্ভিস করাতে হবে, 1000 কিলোমিটার কমপ্লিট করতে হবে সিটি রাইড করে, একটু ছোটোখাটো এরকম ব্রেকফাস্ট রাইড করে। তো আজকে বেরোবো এখান থেকে, যাব খড়গপুরে আমাদের সেই চিরাচরিত ব্রেকফাস্ট জয়েন্ট যেটা আছে। আর ব্রেকফাস্ট করতে গিয়ে অলমোস্ট 100-150 কিলোমিটারের একটা রাইডও হয়ে যাবে। তো সব মিলিয়ে বাইকটাকেও চালানো হলো আর কিছুটা কিলোমিটারও বাড়ানো হলো ফার্স্ট সার্ভিস করানোর জন্য। আর এই হচ্ছে বাইক। যবে থেকে বাইকটা বাড়িতে এসছে আমার শুধু এটাই মনে হচ্ছে, সবসময় বাইকটাকে দেখি বা চালাই, মানে রাতের বেলা যে গ্যারেজে থাকে আমার খালি মনে হয় যাই একবার গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে। তো চলো বেরিয়ে পড়লাম আজকে ব্রেকফাস্ট রাইডের জন্য টুয়ার্ডস খড়গপুর। আর বাইকটায় বসে না একটা আলাদা চার্ম অনুভব করি, আর সেটা আসে কিন্তু অফরোড মোডে। এই বাইকটাকে রেন মোডে বা স্ট্রিট মোডে চালিয়ে তুমি অতটা মজা পাবে না, তার অনেক বেশি মজা পাবে যখন তুমি অফরোড মোডে বাইকটাকে চালাবে, তবেই এর পাওয়ারটা, অরিজিনাল পাওয়ারটা বোঝা যায়। মানে অফরোড মোডে দিলে বাইকটা যে কি দারুণ পারফর্ম করে, মানে কি যে অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে বোঝা যায় সেই ডিফারেন্সটা। ধরো স্ট্রিট মোডে, রেন মোডে তো ছেড়েই দাও, রেন মোডে পাওয়ার ফিগার একদম ড্রপ করে দেয়। স্ট্রিট মোডে তুমি নর্মাল চালাতে পারো সিটিতে, যখনই স্ট্রিট মোড থেকে অফরোড মোডে শিফট করি না, পাওয়ার যেন সাডেনলি একদম 3-4 গুণ বেশি হয়ে যায়। আর হ্যান্ডেলিংয়ের তো কোনো জবাব হবে না। এত লাইট ওয়েট বাইকটা এই জন্যই আমি কিনেছিলাম, যেহেতু আমার একটু ব্যাকে টেল বোনে প্রবলেম রয়েছে, সেই জন্য আমার পক্ষে একটু ভারী বাইক চালানো এই মুহূর্তে প্রবলেমেটিক। আমি ওই জন্যই খুঁজছিলাম একটা ভালো বাইক উইথ বেটার পাওয়ার ফিগার অ্যান্ড লাইট ওয়েট, যেটা আমি ট্যুরিংয়ে এবং সব ধরনের টেরেংয়ে চালাতে পারবো, ইজি অ্যাক্সেস করতে পারবো। ক্রস করছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, আর সামনেই আসবে সাঁতরাগাছি বাস টার্মিনাস। এই সাঁতরাগাছি বাস টার্মিনাসেই আমরা যারা হাওড়ায় থাকি, হাওড়া সমস্ত লোকজনদের, ছেলেপুলেদের বাইকের লাইসেন্সের পরীক্ষা কিন্তু ওইখানে হয়। আমারও ওখানেই হয়েছিল। তো এই সাঁতরাগাছির উপর দিয়ে যতবারই পাস করি আমার সেই দিনটার কথা মনে পড়ে। বাবার সাথে এসেছিলাম, মনে আছে, বাবার বাইক নিয়ে লাইসেন্সের পরীক্ষা দিতে, এবং ফার্স্ট অ্যাটেম্পটে আমার ফেলও হয়েছিল। আমাকে সেকেন্ড অ্যাটেম্প দিতে হয়েছিল। ফার্স্ট অ্যাটেম্পে ফেল এই জন্য হয়েছিল, আমি নাকি যেখানে স্টপ হচ্ছে জায়গাটা, সেই স্টপ হওয়ার আগে নাকি ক্লাচে হাত দিয়ে ফেলেছিলাম, এরকম ইনস্ট্রাক্টর আমায় বলেছিল। যদি আমার বাবা বলেছিল না, আমি ক্লাচে হাত দিইনি, যে স্টপ লাইনটা ছিল সেটা ক্রস করেই আমি ক্লাচে হাত দিয়ে মানে ব্রেক টিপেছিলাম আর কি। এমনি রুল থাকে যে ক্লাচ ছাড়া তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, ক্লাচ অ্যান্ড ব্রেক ছাড়া, আর পা না ফেলে, এটাই মেন রুল। এই যে বাঁদিকে সাঁতরাগাছি বাস টার্মিনাস, অলরেডি দেখছি প্র্যাকটিস করছে অনেক বাইক চালানো। এখানে লোকে বাইকও চালায়, অনেকে প্র্যাকটিসও করে, প্লাস এখানেই এক্সামটা হয়, মানে লাইসেন্স টেস্টের পরীক্ষাটা এখানেই হয়। আমার সামনে যাচ্ছে একটা হায়াবুসা, বুসা, বাসটা যা ধুলো ওড়াচ্ছে, আর আমরা বুসা আর KTM ধুলো খেতে খেতে যাচ্ছি। বাইকটা সাইলেন্সারগুলোকে যেভাবে মডিফাই করেছে আমার মোটেই ভালো লাগছে না। আমরা সবাই মিট করছি ধুলাগড়ে, যে ধুলাগড় টোলটা ক্রস করেই বাঁদিকে যে চায়ের দোকানটা পড়ে, বড় স্ন্যাক্স পয়েন্টটা পড়ে, ওইখানেই আমরা মিট করব আজকে। আর আজকে আমরা যাচ্ছি টোটাল 5 জন, আমি, আকাশ, সৌমিক, আর একটা নতুন ছেলে যাচ্ছে হিমালয়ান 450 নিয়ে, তার সাথে আগে আলাপ হয়নি। আকাশ আর সৌমিতেশের কমন ফ্রেন্ড, তো ও আসবে। তো টোটাল 5 জন আজকে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট রাইডে, আর টুয়ার্ডস খড়গপুর। তো ওয়েদারটাও আজকে ভালো আছে সামহাও। কাল থেকে কলকাতায় বৃষ্টিটা একটু ধরে গেছে, মানে কালকেও সারাদিন বৃষ্টি হয়নি, আজকেও আকাশ মোটামুটি পরিষ্কার, একটু হালকা হালকা মেঘ রয়েছে, বাট ঠিক আছে, চলবে। আর এই বাইকটা আপাতত আমি তো মানে মোর দেন স্যাটিসফাইড বলতে গেলে। আমি যেরকম সিটিং পশ্চার চাইছিলাম, একটু আপরাইট হ্যান্ডেল বার, একটু চওড়া হবে। আর হাইনেসের থেকে আরেকটাও যেটা আমার খুব সুবিধা হচ্ছে, এই মিরার্সগুলো, হাইনেসের মিরার্সগুলো যেহেতু গোল ছিল, তো ভিউ সেভাবে রেয়ার ভিউ একদম ভালো পেতাম না। এক্ষেত্রে অনেক ভালো, পুরো রাস্তাটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ডান দিক থেকে বাঁ দিক পুরোটা কভার হচ্ছে, সেম বাঁ দিকেও, বাঁ দিক থেকে ডান দিক পুরোটা দেখতে পাচ্ছি আমি।
তো এটা হাইনেসে খুব প্রবলেম ফেস করতাম, যেহেতু জ্যাকেট পরলে কী হয় আমাদের বডি স্ট্রাকচারটা আরেকটু বেড়ে যায়। তো হাইনেসের মিররে কী হতো না, যেহেতু গোল ছোটো ছিল, এই বাঁ হাতের হাতটাই ওই মিররের 50% কভার করে নিত। তো আমাকে যখনই দেখতে হতো না, হাতটাকে এরকম টাক করে তারপর আমি মিররে দেখতে হতো। তো এই প্রবলেমটা একদম সলভড। চলো, আমাদের লোকগুলো কোথায়? এখানে এত বাইকার থাকে, ওই যে সামনে আছে, ট্রান্সআপ দেখতে পেয়ে গেছি। ও কেটিএম হিমালয়ান ট্রান্সআল্প। চলো চলো চলো, দাঁড়ানোরই বা কি দরকার, চলো বেরিয়ে যাই, চলো বেরিয়ে যাই। দুটো কিন্তু আইডেন্টিক্যাল টুইন হয়ে গেছে, আইডেন্টিক্যাল টুইন্স। আরে এইটাতে প্রবলেম হচ্ছে, এই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটাকে মনে হচ্ছে খুলতে হবে, টিল্ট হচ্ছে না। চলো, এই হচ্ছে, ওর নামটা আবার ভুলে গেলাম, হিমালয়ান 450। আর এরা তো আজকে হুড়ুর করে বেরিয়েই যাবে, আমার জন্য কেউ দাঁড়াবে না। আমি বলেছি ভাই একটু আস্তে আস্তে চালিও, কেন আমি বেশি টানতে পারবো না, নতুন বাইক তো। বাট এরা টানবেই, কিছু করার নেই। ঠিক আছে, আমি মোটামুটি 6500 RPM, ম্যাক্সিমাম 7000 RPM এর উপরে উঠবো না, তাও দেখা যায় যতটা কাছাকাছি থাকা যায় ওদের। চলো, সামনে আসছে কোলাঘাট ব্রিজ, আর এই উঠলাম কোলাঘাট ব্রিজে। আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, বর্ষা বলে একদম জল একদম অনেকটা উপরে। আজকে আমার 300 কিলোমিটার ক্রস করে যাবে, অলরেডি 200 কিলোমিটার ক্রস হয়ে গেছে। ওডোমিটার বলছে 210 কিলোমিটার রানিং। তো আমাদের বাড়ি থেকে খড়গপুর হচ্ছে অ্যারাউন্ড 105 কিলোমিটার মতো, মানে 210-15 কিলোমিটার আরামসে আজকে হয়ে যাবে। আর টোটালে আমার ওডোমিটারে 150 অ্যাবাভ ছিল, 155 মতো ছিল। তো অ্যারাউন্ড 350-360 কিলোমিটার্সের কাছাকাছি বাইক রান করে যাবে এক সপ্তাহের মধ্যেই। তো যত তাড়াতাড়ি ফার্স্ট সার্ভিস করাতে পারবো তত তাড়াতাড়ি ট্যুরে বেরোতে পারবো। ওই জন্য আরও একটু কয়েকটা, বেশি নয়, কয়েকটা এরকম ছোটোখাটো ট্রিপ করলেই, ব্রেকফাস্ট রাইড করলেই হয়ে যাবে। আশা করছি এই মাসের শেষের, এই আগস্ট শেষ হওয়ার আগেই ফার্স্ট সার্ভিসটা করে নিতে পারবো। আর বলতে বলতে ঢুকে গেলাম আমরা কোলাঘাট থেকে খড়গপুর অ্যারাউন্ড 40-45 কিলোমিটার্স মতো হবে। আর বাকিদের পাত্তা পাওয়া যাচ্ছে না, একমাত্র তিয়াস মনে হয় ছেলেটার নাম, কি বললো আমার নাম একদম মনে থাকে না। হিমালয়ান আমার সাথে আছে, আমার পেছনেই রয়েছে। বাকি তিনজন মানে সৌমিক, আকাশ আর সৌমিতেশ ফুর হয়ে গেছে, ফুর। ওরা একবারে ওখানে গিয়েই ওয়েট করবে। চলো, বাঁ দিকের রাস্তা চলে যাবে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, সমুদ্রের দিকে। আর আমরা যাচ্ছি সোজা শহরের দিকে, মানে খড়গপুরের দিকে। আমি 6000 RPM 104-এ রয়েছি, এটা আর একটু বাড়ানো যাবে। আর বাইকের সাথে সাথে আরও অনেক কিছু আপগ্রেড করতে হবে। সবচেয়ে যেটা দরকার আমার, একটা হেলমেট ভালো। এই একজরে প্রচুর উইন্ড নয়েস আসে, প্রচুর উইন্ড ব্লাস্ট আসে। সামনে দেখতে দেখতে সিগন্যাল চলে এলো। তো হ্যাঁ, তো প্রচুর উইন্ড ব্লাস্ট আসে এই হেলমেটটায়। এতদিন চালিয়ে নিয়েছি, বাট এবার এটা ফিল হয় যে একটা হেলমেট আপগ্রেড করতেই হবে। কেন এতে প্রচণ্ড মাঝে মাঝে না, যখন লং রাইড করি 8 ঘন্টা 10 ঘন্টা, তখন আস্তে আস্তে হেডেক হয়ে যায়। আর এই হেলমেটটাও অনেকটাই হেভি, তারপর গোপ্রো সেট আপ লাগানো, তো এমনিতেই আরও হেভি হয়ে যায়। তো আমাকে একটু ভালো কম্প্যাক্ট লাইট ওয়েটের হেলমেট আপগ্রেড করতেই হবে। তবে এই মাসে করবো না, নেক্সট মান্থে করবো। এই মাসে আর কিছু বাকি নেই পকেটে। এখন আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি যখন না টাক ইন করে নিচ্ছি না, আমার কিন্তু উইন্ড নয়েজ আসছে না। যে মাথাটা তুলছি সামাও এই হাইটটা আমার হেলমেটে এমনভাবে আসছে, এই হাওয়াটা ডিরেক্ট আমার হেলমেটে হিট করছে। হাইনেসে কী হতো, আমার মেনলি হাওয়াটা আসতো গলা আর চেস্টের পোর্শনে, বাট এই হাওয়াটা এখান থেকে যে হচ্ছে আমার হেলমেটেই লাগছে। আমার মনে হচ্ছে আমাকে একটুখানি ওই ডুয়াল স্পোর্ট টাইপের, যেগুলো মোটোক্রস হেলমেট বলে না, ওরকম নিলে হয়তো এই প্রবলেমটা সলভ হতো। সামনে একটা বিক থাকে, তো হাওয়াটায় বিকে লেগে কেটে বেরিয়ে যাবে। আমি যখনই টাক ইন করে চালাচ্ছি, কোনো এয়ার ব্লাস্ট আসছে না। যেই উঠছি তখনই কিন্তু প্রচুর এয়ার ব্লাস্ট আসছে, প্রচুর। এই ধরে নিয়েছি, এই যে সমিতেশ,
সামনে সৌমিককেও দেখতে পাচ্ছি। আমি ভাবলাম হয়তো ওরা পৌঁছেই গেল, হয়তো যাই হোক, হয়তো স্লো ডাউন করেছিল আমরা আসছে না দেখে, নাহলে ধরার কোনো চান্সই আসে না। আকাশকে দেখা যাচ্ছে না, সৌমিক আর সৌমিতেশকে তাও দেখা যাচ্ছে, আকাশ বেরিয়ে গেছে। তো দেখো সৌমিতেশ ক্রুজ কন্ট্রোল লাগিয়ে চালাচ্ছে। আমার শিখতে হবে সামাও এই বাটনটা কীভাবে করছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি বাটনটা প্রেস করলাম, আর একটা কিছু টেকনিক আছে। নাচতে নাচতে যাচ্ছে ছেলে, এটাই তো মজা ক্রুজ কন্ট্রোলের। টিপতে হবে, এটা টিপতে হবে, তারপর এটা শুধু এটা টিপলেই হবে। হচ্ছে না, হচ্ছে না তো। একবার টিপে এটা প্রেস করতে হবে প্লাস। হ্যাঁ হ্যাঁ সবুজ আছে, হ্যাঁ চলো সমিতেশকে বললাম আমার বাইকটা চালাও, কেন সামাও আমার ক্রুজ কন্ট্রোলটা জানি না, হয়তো আমি কিছু ভুল করছি, পাচ্ছি না। আমি চলে এলাম সমিতেশের বাইকে। সমিতেশের বাইকের হ্যান্ডেল রাইজার লাগানো নেই বলে অনেকটা নিচু, বাট কমফোর্টেবল, এটাও কিন্তু কমফোর্টেবল। এটা একটু স্পোর্টি পোর্টি ভাব আছে। দেখি হলো, হচ্ছে। এই তো করতে পেরেছে মনে হয়, হচ্ছে। হ্যাঁ আমি সামাও পাচ্ছি না, কিছু একটা ব্যাপার আছে। দেখি ওর বাইকে ট্রাই করি। এই ক্রুজ কন্ট্রোলের বাটন দিলাম, হ্যাঁ এই তো ওর তো একবারই হয়ে গেল। এই তো চলছে ক্রুজ কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ এইটা কালোটাই তো, এই তো চলছে তোমার। আর এই ক্রুজ কন্ট্রোল মোড থেকে নর্মাল মোডে আসতে কিছুই না, জাস্ট একবার এই ব্রেক প্রেস করলেই এই নর্মাল মোডে চলে এলো, ব্যাক টু ম্যানুয়াল। ক্রস করছি আমরা দেবরা টোল প্লাজা, একদমই এসে গেছি। আর সামনে কিছুক্ষণের মধ্যেই পড়বে খড়গপুর। অলমোস্ট চলে এসেছি আমরা, আর খিদেও পেয়ে গেছে জোর। ওই জায়গাটা যখনই আমাদের খাবার প্ল্যান থাকে না, আমার তো সকাল থেকেই খিদে পেয়ে যায়, এত ভালো খাবারের কোয়ালিটি ওখানে। তো সামাও সমিতেশের বাইকে তো একবারই ক্রুজ কন্ট্রোল নিচ্ছে, সমিতেশও করলে হচ্ছে, বাট আমি কেন পারছি না জানি না। আমি যতবার ক্রুজ কন্ট্রোলটার বাটনটাকে প্রেস করছি ততবার ইয়েলো আসছে, এই দেখো ইয়েলো আসছে, এটা গ্রিন আসার কথা। সমিতেশ বললো একটু হোল্ড করে থাকতে, বাট হোল্ড করে থাকলেও গ্রিন হচ্ছে না সামাও, জানি না কি ভুল করছি আমি। ওকে আরেকবার জিজ্ঞেস করতে হবে। ওর বাইকে একবার প্রেস করতেই গ্রিন চলে আসছিল। হলো এই হলো খড়গপুর মোড়, ডান দিকে চলে যাচ্ছে মেদিনীপুর, সোজা যাচ্ছে বাহারাগোড়া, আর বাঁ দিকে খড়গপুর সিটি। আমরা ঢুকবো খড়গপুর সিটির দিকে, আর ঢুকেই ওই ডান হাতে দেখা যাচ্ছে ওয়ান্ডার কান্ট্রি ক্লাব রিসর্ট। এখান থেকে আমাদের নিতে হবে ডান দিক, এই যে ওয়ান্ডার কান্ট্রি ক্লাব রিসর্ট। চলো আকাশ আগেই এসে গেছে অ্যাজ ইউজুয়াল। চলো অ্যাজ ইউজুয়াল আজকেও বেশ লোভনীয় সব মেনু রয়েছে। এখানে কর্নফ্লেক্স, এটা একটা স্মুদি টাইপের কিছু রয়েছে, এখানে একটা কিছু একটা ড্রিঙ্ক, এটা শশা দেখতে পাচ্ছি, তুলসী পাতা, ধনে পাতা, গাজর দিয়ে কিছু একটা ড্রিঙ্কস। এখানে দই, ছোলা, ফ্রুটস, বানানা এসব রয়েছে।
আচ্ছা, এদিকে টি, হট মিল্ক, ইডলি সাম্বারের আইটেম, এখানে রয়েছে ইডলি, এটা রয়েছে উপমা, ছোলে বাটুরে, মেদু বড়া, পাও স্যান্ডউইচ, এটা একটা কিছু ভেজ প্যাটি হবে না, আলু প্যাটি, কর্ন, আর এখানে রয়েছে বেকড বিনস, গোলাপ জামুন, ওটস, ফ্রেঞ্চ টোস্ট, প্যানকেক, চিকেন পপকর্ন আর বয়েলড এগ। আজকে সসেসটা নেই, সসেসটা ছিল। চল, আজকেও মজা এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি একটা জায়গা যেটার নাম হচ্ছে ঘুরঘুরি পাহাড় ইকো পার্ক। নামটা একটু অদ্ভুত, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আকাশ বলো, এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই রয়েছে জায়গাটা। তো ওখানে যাই, ওখানে একটা নাকি সুন্দর পার্ক রয়েছে, তার সাথে একটা ঝিল রয়েছে আর একটা অফরোড ট্রেলও রয়েছে। তো গিয়ে দেখি কিরম লাগে। এখান থেকে বেরোলাম আমরা, এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই রয়েছে জায়গাটা। এই বাঁদিকের রাস্তাটা ধরে আমাদের যেতে হবে ওই দিকটা। আচ্ছা, মেদিনীপুরের দিকে যেতে হবে। মেদিনীপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, রায়গঞ্জ আর মোরগ্রাম সব এইদিকে চলে যাচ্ছে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই রয়েছে ঘুরঘুরি পাল ইকো পার্ক। চলো গিয়ে দেখি জায়গাটা কিরকম। আমি প্রথমবার নামটা শুনলাম। বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। এই ব্রিজটাকে লাইট দিয়ে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, ট্রায়াঙ্গেল মতো। বেশ ভালো জায়গাটা, তো সুন্দর, কিন্তু এই অত্যাচারটা পেরোতে হবে। মেদিনীপুর সিটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একদম টোটো, বাইক, স্কুটি, মানুষ, তারপর আবার রোববার, হেভি জ্যাম। ওর সামনে তো আরও জ্যাম দেখতে পাচ্ছি, অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। ভ্যাবসা একটা গরমও রয়েছে, বৃষ্টি নেই একদিকে ভালো, বাট ভ্যাবসা গরম রয়েছে একদম। হ্যাঁ, অদ্ভুত ব্যাপারটা দেখো, জাস্ট 4-5 কিলোমিটার ক্রস করেছি আমরা, সাডেন ওয়েদার পুরো চেঞ্জ। সামনে দেখো জঙ্গল দেখা যাচ্ছে। ও মাই গড, লাভলি। হার্ডলি 4 থেকে 5 কিলোমিটারের জ্যামটা জাস্ট ক্রস করেছি, একটা ফ্লাইওভার মতো পড়লো, তারপরেই রাস্তা দেখো পুরো চেঞ্জ। মনে হচ্ছে না কোনো ঝাড়গ্রাম বা পুরুলিয়া সাইডে চলে এলাম। ওয়াও, ওয়েদারও পুরো চেঞ্জ, না ঠান্ডা হাওয়া দিচ্ছে। নাইস নাইস। মানে আমরা বেরোলাম ব্রেকফাস্ট রাইড করতে, একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করে ফেলবো আজকে। রাস্তা দেখো, ও কি দারুণ, কি দারুণ। ওই দেখো আকাশ মনে হচ্ছে ছবি যাওয়া তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে। সত্যিই দারুণ জায়গা। দেখো হালকা হালকা উঁচু ঢিপির মতো, পাহাড়ের মতো রয়েছে, তার সাথে জঙ্গল। কি জায়গাটা এখানে? চাঁদরা এখান থেকে 15 কিলোমিটার। এক্স্যাক্ট জায়গাটা নাম জানি না, বাট মেদিনীপুরের ওই সিটির জ্যামটা ক্রস করতেই এত সুন্দর একটা জায়গা, অদ্ভুত। ভাই, খড়গপুর থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরেই যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি না এলে জানতেই পারতাম না। ও বাবা, দেখো শুধু ধান ক্ষেতটা দেখো। জায়গাটা দেখলাম একটা বোর্ডে নেপুরা বাস স্ট্যান্ড লেখা, পার্টিকুলার এই জায়গাটার নাম হয়তো নেপুরা, বাট আমরা যাবো আর একটু সামনের দিকে, ওই পার্কটার দিকে। উড়িয়ে সাবাস, কোথায় আছি ভাই? এত বাড়ির কাছে এত সুন্দর জায়গা, ও অসাধারণ। ও রাস্তা কি, তো মনে হচ্ছে পুরো ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে চলে এলাম। ঝাড়গ্রাম এখান থেকে মাত্র 33 কিলোমিটার, তাই তো বলি একটা সেই ভাইব আসছে, ঝাড়গ্রাম ভাইব আসছে। দারুণ দারুণ, ফুল ইমপ্রেসড হয়ে গেছি। এত সুন্দর জায়গাটা দেখো, এক্সপেক্টই করিনি যে এত ভালো জায়গা আছে বাড়ির কাছাকাছি। তারপর ওয়েদারটাও আজকে দারুণ স্বাদ দিয়েছে। ও, আর এটা নাকি আবার হাতির করিডোর,
বুঝতে পারছো বাড়ির এত কাছে লেখা ছিল বোর্ডে এলিফ্যান্ট করিডোর। ও অসাধারণ। সত্যি এটা না এলে মিস করতাম। আমরা ওরকম হেভি ব্রেকফাস্ট করার পর একবার ভাবলাম যে বেরিয়ে যাই, তারপর ভাবলাম না চলো একবার এক্সপ্লোর করাই যাক, না এলে সত্যি মিস হতো। লোহাটিকরি জায়গাগুলোর নামগুলো একটু অদ্ভুত। আচ্ছা এখান থেকে আমাদের এই দিকের রাস্তাটা ঢুকতে হবে, মাটির রাস্তায়। বাইকটা নোংরা হবে মনে হচ্ছে, বাট চলো এত সুন্দর জায়গায় এসে বাইক ধুয়ে নেওয়া যাবে আবার, কোনো ব্যাপার না। চলো হালকা অফরোডও করা যাক। ও ভাই, এ ভাই কোথায় এসে পড়েছি, তুই দেখো শুধু জায়গাটা পুরো 360 ডিগ্রি বন, ঘন জঙ্গল, তার মাঝে এরকম একটা প্লে গ্রাউন্ড। তুমি ভাবতে পারছো? আকাশ বলে দাঁড়া ভাই ছবি জমা তোলো। ও এই যেটার মধ্যে দিয়ে হয়তো যেতে হবে, তার আগে একটুখানি রাস্তাটার মজা নেওয়া যাক, পরে পার্কে যাব। ও কি দারুণ, সেই রাস্তা সেই। দেখো ছেলে পুলে তার কি, দেখো জানি না কিন্তু এই রাস্তাটা কোথায় যাচ্ছে, বাট চলো ঢোকা যাক। ও অসাধারণ। লাভলি। আমরা টার্কের কথা ভুলে গিয়ে এখন শুধু এই ট্রেলটা এনজয় করছি। কোনো ম্যাপ নেই, কোনো লোকজন নেই, কোন দিকে যেতে হবে তাও জানি না, আন্দাজে যাচ্ছি। যেখান থেকে ঢুকেছিলাম সেই জায়গাটাকে শুধু মনে রেখেছি, জানি না এই রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোথায় গিয়ে হাই রোডে উঠছে। নিজেদের মতোই সবাই যাচ্ছে, এখন আবার ডান দিকে যাচ্ছে। যাই হোক চলো যাওয়া যাক। আর অফরোড টায়ারের কি পজিটিভ দিকগুলো সেটা এই ট্রেলটায় চালিয়ে বুঝতে পারছি। মানে গ্রিপটা অসাধারণ ভালো। কেটিএমে জেনারেলি অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর টায়ারটা দেয়, তো দারুণ গ্রিপ, আলাদা একটা কনফিডেন্স আসছে চালাতে। মানে রোডে, হাই রোডে যখন পিচের রাস্তায় চালাচ্ছি এতটা ভালো গ্রিপ পাচ্ছি না যতটাই এই ট্রেলটায় মানে মাটির রাস্তায় পাচ্ছি। অসাধারণ লাগছে চালাতে। শুধু একটু কাদা বাঁচিয়ে চালাচ্ছি যাতে গাড়িটায় কম কাদা লাগে। দেখো নিস্তব্ধতাটা দেখো, শুধু আমাদের কথা ছাড়া আর কিচ্ছু আওয়াজ নেই। কোথায় এসে বললাম, হ্যাঁ এটা অচেনা জায়গা আসার এই তো মজা। জাস্ট কি মনে হলো আমরা খেতে খেতে ওখানে একবার আলোচনা করলাম, ব্যাস। কি ভালো, দেখো অনেকক্ষণ পর আমরা একটু জনবসতি দেখতে পেয়েছি। বাড়িঘর তো দেখা যাচ্ছে, চাষের জমি দেখা যাচ্ছে। যাই হোক, তার মানে আমরা একটু আবার মেন রোডের দিকে এগোচ্ছি, ঠিকঠাক জায়গাতেই যাচ্ছি আর কি। চলো মেন রোড তো দেখতে পেয়ে গেছি, বাট কোন দিকে যেতে হবে সেটা একটু খুঁজে নিতে হবে। চলো মেন রোডে আবার উঠে পড়লাম। আর আমাদের এই ট্রেলটা চালিয়ে এত ভালো লেগেছে, আমরা ওই পার্কে আর গেলাম না। ঠিক আছে, পরে কোনো একদিন পার্কটা করা যাবে, কেন সৌমিককে তাড়াতাড়ি ফিরতে হবে। তো আমরা এখন ব্যাক করে যাচ্ছি আবার কলকাতার দিকে। আর সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি, এই সুন্দর রাস্তাটা দিয়ে। এখান থেকে সোজা গেলেই পড়বে খড়গপুর। বাট এই রাস্তাটা সত্যি দারুণ, আরেকবার আসতে হবে এই জায়গাটা, দারুণ লেগেছে, দারুণ অসাধারণ রাস্তাটা। চলো ফাইনালি মেদিনীপুর সিটির জ্যাম কাটিয়ে আমরা খড়গপুর কানেক্ট করে নিচ্ছি। আর বাপরে, ওরে বাবা
বেলা বেড়ে গেছে তো 12:30 বাজে, আর গরমটা টের পাওয়া যাচ্ছে, হেভি গরম, মারাত্মক গরম। বেলা অলমোস্ট 1টা বাজে, বাড়ি পৌঁছতে আরও কিছুক্ষণ দেরি আছে, বাট ভালোই একটা রাইড এনজয় করলাম। আর সবচেয়ে বড় পাওনা আজকের দিনের ওই রাস্তাটা, এত সুন্দর ট্রেলটা ছিল যে কি বলবো, দারুণ লেগেছে বাইক চালিয়ে। তো চলো, এখন তো কেটিএম নিয়ে ছোটোখাটো রাইড হতেই থাকবে। আর সবচেয়ে বড় যে ভিডিওটা আমাকে বানাতে হবে সেটা হচ্ছে কেটিএমে যে সমস্ত আমি অ্যাক্সেসরিজ ইনস্টল করেছি। আমারও খুব কনফিউশন ছিল বাইকটা কেনার আগে কী কী অ্যাক্সেসরিজ নেবো, এবং আমি যেগুলো সিলেক্ট করেছি যারা আগে কিনবে, মানে আপকামিং যারা বাইক কিনবে কেটিএম 390, আশা করবো তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। তো ওই ভিডিওটা অবশ্যই বানাবো। তো চলো, এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তখন সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে। চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।